বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের এই আমাদের একজন অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত আপনজন, যে লোকটি মৃত্যুকে আমরা সমবস্থাতে মেনে নিতে পারছি না, তারই অনুষ্ঠানে উপস্থিত তার দুজন সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আতিকুর রহমান নতুন এবং শফিকুর রহমান। আর আরো একটা ভাই আছে, মেজ ভাইটা, আমি তাকেও চিনি। আমি সবাইকে আসতে বলেছিলাম, শুধু মা নাকি খুব অসুস্থ। উপস্থিত পত্র বিদ্যালয়ের আমার সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রীবৃন্দ, সকলের প্রতি আজকের এই দিনে আমার সালাম। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল পত্র বিদ্যালয়ের সভাপতি মহোদয় এবং প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুল হাকিম স্যার এবং তাদের ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারে, তাদের সাথে আমি কথা বলেছি। আসলে আমরা আজকে এমন একটি দিনে এখানে উপস্থিত হয়েছি, এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা জিনিস, যা আমরা চাইনি। এই মানুষটি সম্পর্কে যদি আমরা বলতে চাই, সবাই বলেও কিন্তু শেষ হবে না। আমরা মানুষ দেখেছি, অনেক মানুষ, অনেক ভালো মানুষ দেখেছি, তাদের সামনে দেখেছি, কিন্তু এই মানুষটি এমন একজন মানুষ ছিল, সত্যি একজন নিঃস্বার্থ একজন মানুষ ছিল। নিজের স্বার্থের কথা সে কখনোই ভাবেনি। সব থেকে তার বড় একটা গুণ তার নীতি নৈতিকতায়, এবং সে এমন একজন মানুষ ছিল, সে সবকিছু মানুষের জন্য ফিরিয়ে দিয়েছে। এবং আমার এই অল্প সময়ের ভিতরে তার সাথে আমি যতটুকু মিশেছি, আমার মনে হয় এই অল্প সময়ের ভিতরে খুব কম লোকই তার সাথে মিশেছে। আমি যতটুকু মিশেছি, আমার সাথে তার সপ্তাহে একদিন দুই দিন কথা হলো। আমি হয়তো ব্যস্ততার কারণে তার সাথে যোগ দিতে পারতাম না, জানতো আমি সারাদিনই ব্যস্ত থাকি। ঠিক সন্ধ্যার পরে সে আমাকে ফোন দিত, বলতো স্যার আপনি তো খোঁজ নেবেন না, আমি কেমন আছি। স্যার কি বলেন, আসলে তো আমি আপনি তো আগে খোঁজ নিয়ে বললেন, আমি যে আপনি পরে ফোন দিতেন, দেখি আমি আপনাকে ফোন দিই কিনা। স্যার ভালো লাগে না আপনার সাথে না কথা বলি, এরকম করে সে আমার সাথে কথা বলতো। আমার সাথে তার প্রথম সাক্ষাৎ যদি তার স্কুলে, আমি সম্ভবত মানে আমার এই মেয়েকেই নিয়ে কত আছে এবং কারণে তার স্কুলে গিয়েছিলাম। যাওয়ার পরে একজন মানুষ হঠাৎ করেই যে একজন মানুষকে এত আপন করে নিতে পারে, তার পরিচয় হচ্ছে কি আমাদের এই মুক্তিযোদ্ধা জনাব আব্দুল আজিজ স্যার। প্রথমেই যখন দেখে আমি আমার পরিচয়টা দিয়েছি, সে আমাকে প্রথমে কি করলো, বুকের ভিতরে আগে জড়িয়ে ধরলো। বুকের ভিতরে জড়িয়ে দিলে কোথায় বসাবে, ওখানে যারা যারা ছিল তাদের সাথে, আমার সাথে কিন্তু তার কোনো কিছু পরিচয় না, তাদের সাথে আমার পরিচয় করে দিল। আমাকে নাস্তা চা না করা সে থেকে আসতে দিল না, বলে স্যার আপনি কিন্তু আবার আসবেন, আপনি সুযোগ পেলে আমার এখানে আসবেন। তারপরে একদিকে আমি গেলাম, আসলে ভাবলাম যে লোকটি এত ভালো একজন মানুষ। পরে আমি আরেকদিন গেলাম, যে আমি তাকে প্রস্তাব দিলাম, স্যার আমি আজকে কিন্তু আসলাম, আগে আসছি আর আজকে আমি আসলাম, এরপরে কিন্তু আপনাকে যেতে হবে আমার স্কুলে। আমার স্কুলে যখন ছাপা ঘর ছিল তাহলে স্যার আমি যাবো অবশ্যই। তারপরে উনি সত্যি একদিন আসছে। আসলে বয়সে উনি অনেক ছিল,
মানে বয়সটা বেশি আমাদের থেকে, আমাদের তো পিতৃতুল্য মানুষ, কিন্তু তাকে আমি দেখি, তোমরা সবাই দেখি তার গতি, তার ভাষা, আসলে সে একজন মুক্তিযোদ্ধা, আসলেই মুক্তিযোদ্ধা। তার সে কি গতি ছিল, টকবগে তার তখন তার তারুণ্যের ভাব, যখন আমাদের প্রতিষ্ঠানে প্রথম এসেছে, তোমাদের সবার সাথে তখন তোমরা ছিল না, তোমাদের বড়রা ছিল, তাদের সঙ্গে পরিচয়, সব মেয়েদের সাথে আমি ওনাকে পরিচয় করে দিলাম। তারপর থেকেই ওনার আমার এই প্রতিষ্ঠানে আসে। আমি বলছিলাম যে স্যার আপনি যখন সুযোগ পাবেন আপনি তখন কিন্তু আসবেন। তারপরে অনেকবার উনি প্রতিষ্ঠান আসছে, এই প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে শিখাইছে, এই প্রতিষ্ঠানের অনেক বাচ্চাই কিন্তু অনেক বাইরে বাবুরাতে সব জায়গাতে কিন্তু ওনার জন্যই ভালো কিছু করেছে, সুনাম বয়ে নিয়ে আসছে। এবং উনি এই প্রতিষ্ঠানটাকে ওনার প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিতেন, বলতো না যে ওই স্যারদের বা ওই মির্জাপুরের স্কুল, ওটা আমার স্কুল। একদিনকে আমার মনে আছে যে ওনার আর্ট স্কুলে 21শে ফেব্রুয়ারিতে উনি প্রতিযোগিতা করতেন, আমাকে বলতেন কিন্তু 21শে ফেব্রুয়ারিতে আমার একটা প্রোগ্রাম হতো, আমি যেতে পারতাম না। আমি সাধারণত আমার ফিরোজকে পাঠাতাম, ফিরোজ র্যালি করে ওদেরকে নিয়ে যেত। আর আটটা হয়তো মানে আগে এক সপ্তাহ আগে হতো। এইবার দেখো তার মনের কি আপত্তি, আট হওয়ার কিছুদিন পরে 2-3 দিন পরে আমাকে ফোন দিচ্ছে, বলছে স্যার কি ভালো আপনার স্কুলের থেকে মনে হচ্ছে ভালো করছে। তা মনে একদিনকে আমি গিয়েছিলাম, উনি দারুণ একবার বলতো আমি গিয়েছিলাম, অনুষ্ঠান শেষ করে স্যার আমি গিয়েছিলাম। তা তোমাদের ভিতর থেকে কারোর জন্য প্রথম হয়েছিল আমার খেয়াল নেই, আমি দেখছি উনি একবার সবার সামনে বললো এই দেখো আমার স্কুলের বাচ্চারা কত ভালো করেছে। এখন ওটা তো ওনার নিজের স্কুল, উনি নিজেই প্রতিষ্ঠা, এখন ওখানকার লোকজন ভাবিছে কি আসলে মনে হয় ওনার ওই স্কুলের বাচ্চা। তখন তাদের মির্জাপুর কাছে তখন বললো যে স্যার আপনি যে বললেন আপনার স্কুলের বাচ্চারা, ওটাও তো আমারই স্কুল, তোমরা জানো না ওটাও আমারই স্কুল, আমার স্কুলের বাচ্চারা না। এরকম করে উনি কথা বলতেন। কখনো যদি রাউতারাতে গিয়েছি, যদি উনি শুনতে পারছেন যে আমি ওখানে রাউতারাতে গিয়েছি, উনি ছুটে চলে গেছে, যেখানেই থাকো আমাকে বলতেছে। পরীক্ষার কেন্দ্রে আমি যেতাম, আর ওনার তো কোনো জায়গায় বাধা ছিল না। পরীক্ষার কেন্দ্রে 144 দ্বারা দাঁড়িয়ে থাকলেও আব্দুল আজিজ সাহেবকে কেউ ঠেকাতে পারত না, কোন ম্যাজিস্ট্রেটও তাকে ঠেকাতে পারত না, আমি দেখেছি চলে যেত। তার কারণ নীতি নৈতিকতায় উনি এত ছিল, উনি যে এবার আমার খবর হাত দিয়ে এরকম করে ধরে নিয়ে পাশে একটা চায়ের দোকান, সেই দোকানটা এখনো আছে, ওখানে বসাই আমাকে চা খাওয়াতো, খাওয়ার সাথে পরিচয় করে দিত, মির্জাপুর স্কুল সম্পর্কে দুটো কথা বলতো। এই কথাটা আজ কেউ করবে, এই প্রশংসাটা আর কেউ করবে না যে মানুষটি আজকে আমার লাগিয়েছে। অনেক গুণ ছিল, আমাকে একদিকে দেখিয়েছিল ওনার বাড়িতে গ্যালারি করা আছে, দেখা আছে ওখানে 500 মিটার দৌড়ে প্রথম পুরস্কার। আমি বললাম স্যার এটা কার? কেন আপনার বিশ্বাস হচ্ছে না? আরে না এটা তো আমার, আমি এক সময় ভালো দৌড়াইতে পারতাম, ওর আমি একটা লোক তোমার একদম ক্লাসমেট তাকে শুনেছি এই গ্রামের, তার সাথে একসাথে করতাম। উনি বললো যে ওনার এত গায়ে ওই সময় যখন ইয়াং ছিল তখন উনি এত তারুণ্য, এত শক্তি ওনার ছিল, এত স্পিড ওনার ছিল। উনি 500 মিটার দৌড়ে ফার্স্ট পুরস্কার পাওয়া মানুষ। উনি ভালো ফুটবল খেলতে পারেন, আমার কাছে গল্প করেছেন যে আমি ভালো ফুটবল খেলতে পারি। আমাদের গ্রামে শ্রীরামপুর কিছু মানুষের নাম বলবো, তার সাথে যারা খেলতে। ওনার একটা কাহিনী আমি বলি, উনি যখন যুদ্ধে যাবে ওনার মায়ের কাছে বলেছিল, মা যেতে নিষেধ করেছিল, উনি বলেছিল যে মা যদি আমার পিছনে গুলি লেগে আমি মারা যাই তাহলে তুমি আমার পরিচয় দিও না, আমি তোমার সন্তানের পরিচয় তুমি আমাকে দিও না। আর যদি আমার বুকে গুলি লেগে যদি আমি মারা যাই তাহলে আমি তোমার সন্তান তুমি পরিচয় দিও। তাহলে কত সাহসী, কত সৎ মানুষ বলে এই কথাগুলো বলে। উনি কিন্তু স্কুল শিক্ষকতা করেছেন, আমি জানি উনি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন। উনি একজন সমাজসেবক ছিল, উনি ভাইস চেয়ারম্যান ছিল হাজরাপুর ইউনিয়নে। এরকমের উনি কিন্তু আজকে ওখানে উনি ওনার কোনো কিছু ভালো লাগেনি, সর্বশেষ বাচ্চাদের মাঝে উনি বেঁচে থাকার জন্য
উনি কিন্তু আজকে ওই প্রতিষ্ঠানটা করেছিল, উনি অতন্ত্র প্রহরীর মতো বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু নিচে যেত, তবে আমার প্রতিষ্ঠানে উনি এখানে বেশি আসে। যখনই কোনো অনুষ্ঠান করতাম, আমি যদি একদিন আগে ভোট দিতাম, বলতো ঠিক এইভাবে বলতো, যাবো না মানে অবশ্যই যাবো, একটু চা তো খাওয়াবেন বলে একটু হাসতো। তাই বলে চা খাওয়াবো মানে আমি কিছুই আপনাকে খাওয়াবো না, একটু রহস্য করতো সে আসতো। সর্বশেষ আমাদের মাঝে উনি এসেছিলেন 26শে মার্চ এই বছরে। তা আমি বললাম যে আপনি কিন্তু একা আসেন না, তা বলে যে ঠিক আছে আমরা দুজনে আসবো। তোমাদের মাঝে উনি আসলেন, আমাদের মাঝে উনি আসলেন। আসলে তোমরাও তো আমি দেখেছি উনি আসলে তোমরা যে আনন্দিত হতে, মানে মনে হতো যে কোন একজন এমন একজন আপন মানুষ তোমরা পেয়েছো, তোমাদের একজন খুবই মানে নিকটতম একজন লোক। যেমন একজন মানুষের প্রতীক্ষায় থাকলে সে আসলে পারে তোমরা যেমন খুশি হও, একজন মানুষ যেমন খুশি হয়, উনি আসলে পারে আমার স্যারেরা আমরা সবাই উনি আসলে পারে মানে আমরা এত খুশি হতাম। আর সবার সাথে এত মিশত, তোমার সবাই তো পিঠে দিতে, স্যার ও বলতো স্যার আপনি আমাকে আগে মারেন, ও বলতো স্যার আপনি আমাকে আগে মারেন, সবাই এসে মারত। আবার বলতো এটা মার না, এটা আদর করলাম তোদেরকে, এইভাবে তোমাদেরকে বলতো। এই কথাগুলো কেউই করবে না। এত ভালো মানুষ আমার চোখে আমি এই বয়সে আমি কোন দেখিনি, এত ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি। যে একজন আমি ওনাকে বলেছিলাম, উনি আমাকে প্রায় বলতো স্যার আপনার হাতের একটা লেখা আমাকে দিতে হবে। স্যার আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনাকে কি লেখা দেবো? আমাকে কয়েক দিকের বলবেন, স্যার আমাকে দোষ দিচ্ছে। না স্যার আপনি দুটা কথা লিখে দেন, আপনি দুটা কথাই আমাকে লিখে। করোনাকালীন সময়ে তো দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ, আমি একদিনকে একটা লেখা করে উনি আসছেন, আশা করতে আপনাকে দিলাম। স্যার আপনি বলছিলেন আমি তো ক্ষুদ্র মানুষ, আপনার সম্পর্কে আমি তো ভালো সাহিত্য জানি, সাহিত্যের বলতে না, আমি ওগুলো লিখতেও পারি। যা আমার মনের ভিতরে আইসে আমি তাই লিখেছি। ভাষাগত সমস্যা হতে পারে, আপনি এই লেখাটা আপনার জন্য দিলাম, আপনি জানেন। তো আমি দেখে কিছু লেখা দিয়ে যাওয়ার পরে আমি শুনেছি মুকুলকে বলেছে, এই মুকুল এই লেখাটা তুই বড় করে ব্যানার মতো করবো। মুকুল বলেছে যে আপু আপনাকে তো অনেকে অনেক লেখা দিচ্ছে, অনেক কিছুর মন্তব্য করে দিচ্ছে, তাহলে আপনি এই লেখাটা কেন আপনি বড় করতে বলছেন? আমি যা বললাম তুই তাই কর, কথাগুলো তো ঠিক করে বই বল, আমি যা বললাম তুই তাই কর, তো আপনার ভয়তে কোনো কথা বলিনি। তখন ও সবাই নিয়ে এসে আমাদের বলতে স্যার আমি একটা জিনিস আপনার কাছে নিয়ে আসবো। 26শে মার্চ উনি ওই জিনিসটা নিয়ে আসছিল, আমাদের নিয়ে এসে দেখা দিয়েছে আমি তো আমাদের দেশে এত ভালোবাসত, এত একজন ভালো মানুষ ছিল। এই মানুষটির মৃত্যুর কথা শোনার পর আমি কিন্তু মেনে নিতে পারছিলাম না। আমার কাছে এখনো মনে হয় যেন কখন যেন আমাকে বলতেন স্যার কেমন আছে। আমি গেলাম মৃত্যুর সংবাদ পাওয়ার পরে আমার বাড়িতে। আসলে একজন মানুষ যদি ন্যায়নিষ্ঠবান মানুষ হয় তাহলে তার মৃত্যুর পরে চেহারা নেই ওরকমই হয়। তোমরা কি দেখেছো কিনা জানি না, আমি তো নিজে দেখেছি। সকালবেলা যায় দেখলাম যে তার সবাই রেখে দিয়েছিল, সত্যি মনে হচ্ছে যে একটা মানুষ ঘুমিয়ে আছে এবং তার যে চেহারাটা আগে ছিল তার থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। ফিরোজ দেখেছি, আপনারা দেখেছেন, তোমরা অনেক একজন নিয়ে দেখেছো। আসলেই মানে আমি ওরকম দেখিনি মৃত্যুর পর একজন মানুষকে, আমি ওরকম দেখিনি, মনে হচ্ছে ঘুমিয়ে রয়েছে। এই পাশটা এই পাশটা সম্ভবত বাম পাশের এই কোনাটা এখানে মনে হয় সম্ভবত পড়ে রেখে দেখেছিল নাকি এই জায়গাটা শুয়ে রয়েছে। আর মনে হচ্ছে এখন তার পাশে একজন মানুষ হচ্ছে এরকম মনে হলো আমার। আমি আপনাদেরকে বললাম দেখছো মানুষের কি অবস্থা, তার কারণ তার ভিতরে যে সততা ছিল, যে ন্যায়নিষ্ঠ ছিল, এই কারণেতেই হয়তো আল্লাহ তাকে, আর মানুষের যে দোয়া ছিল, তার কোনো মানুষ এমন কোন মানুষকে আমি শুনিনি প্রত্যেকটা লোকের সাথে সে হাসি মুখে কথা বলতো। ওই আলমখালি বাজারে গেলে পারে ওখান থেকে চা না খাওয়ায়, বিস্কুট না খাওয়ায় সে আমাদের কাজ খাইতে হবে, সময় নেই ও কথা বললে হবে না, খাইতে হবে, খাওয়াই লাগবে তার কথা। এই কথাগুলো আর কেউ আমাদের বলবে না। তো আমাদের তার থেকে আরো অনেক শিক্ষা নেওয়ার দরকার ছিল। আমি অনেক কিছু তার থেকে, তার আদর্শ থেকে অনেক কিছু পেয়েছি। আমাকে সে একদিকে বলেছিল যে স্যার
আমি মানুষ কিন্তু আমি স্যার আপনি আমাকে আপনি তো আমার বয়স আপনি তো আমার পিতৃতুল্য মানুষ, আপনি তো আমার বন্ধু আমাদের এখন 2-4-5 বছরের ছোট বড়, আপনি আমার পিতৃতুল্য মানুষ, কারণ তার বয়স মানে এই 80-83 এই বয়সে এসে মারা গেছে। তাহলে আমাদের পিতৃতুল্য মানুষ, তাহলে আপনি কেন আমার সাথে এত মেশে, আপনি কেন আমার সাথে এত যোগাযোগ রাখেন? স্যার আমি মানুষ কিন্তু ভুল করিনি, ওই প্রতিষ্ঠানটা আপনি এবং আপনার সহকারী শিক্ষক যারা আছে তারা মিলে যে পর্যায়ে নিয়ে গেছে, এ যদি আপনার সৎ উদ্দেশ্য না থাকতে এই কাজটা আপনি করতে পারতেন না। এই জন্য আমি মানুষ চিন্তা ভুল করিনি স্যার, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সবাইকেই কে কেমন মানুষ আমি চিনি। তোমাদের মাঝে তো অনেক মুক্তিযোদ্ধার গল্প শেষ নিয়ে গেছে, আর কিন্তু সে শোনাবে না। আমি যখনই ডাকিছি তাদের এই যে বাবুরা হানাদার মুক্ত দিবস, এই সমস্ত দিবসগুলো যখন দেখেছি, এর মাঝে তো একটা মুক্তিযুদ্ধের গল্পের একটা আমাদের কাছে সরকারিভাবে নির্দেশনা আসলো, আমি কয়েকজনকে ডাকলাম, কিন্তু উনি যত সুন্দরভাবে বলতে পারেন, এখন তো বাস্তবে মুক্তিযুদ্ধ করেছে, আর অন্য তাদেরকে ডেকেছিলাম, তারা তো ওইভাবে মুক্তিযুদ্ধ করেনি, তারা অনেক সময় নামে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, কিন্তু উনি যেভাবে মুক্তিযুদ্ধের গল্প শোনাবেন এরকম করে কিন্তু মুক্তিযুদ্ধের গল্প আর করি শোনাতে পারি। আজকে আমরা সেই মানুষটির স্মরণে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি, আর আমাদের মধ্যে ফিরে আসবে না। এখন আমাদের একটাই করণীয়, তার সেই আদর্শগুলো আমাদের ধারণ করা, সেগুলো স্মরণে রাখা, এবং সে যেভাবে চলেছে সততার সাথে, এরকম কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। সে যদি আজকে আমাদের মধ্যে বেশি থাকতো, আমরা আরো শিক্ষা তার কাছ থেকে নিতে পারতাম। সে নাই, আমরা যতটুকু নিচ্ছি ততটুকু আমরা স্মরণ করবো। আমি যখনই জনাব প্রফেসর প্রিন্সিপাল আব্দুল হাকিম স্যারকে আমি যখনই স্যার কি স্যার কিন্তু ওনার সেই অত ব্যস্ততার মধ্যে ওনার জানাজায় কিন্তু সাংস্কৃতিক পেয়েছিল, স্যার অংশগ্রহণ করেছিল। স্যার আমাকে সঙ্গে সঙ্গে বলছে তোদের স্কুল কি কোনো কিছু পাবা? স্যার অবশ্যই। বলছে হ্যাঁ, অনুষ্ঠানে ওনার জন্য একটা অনুষ্ঠান করতে হবে। আমি সভাপতিকে বলেছি যে এরকম আমাদের মাঝে নাই, চলে গেছে। সভাপতি কিন্তু আমাকে বলেছে অবশ্যই একটা দোয়া মাহফিল অনুষ্ঠান করতে হবে। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, তারপর আমার প্রতিষ্ঠানের উনি একজন শিক্ষকই ছিল, যেহেতু উনি তোমাদেরকে শিক্ষা দিচ্ছিলেন। তো আমরা শুধু আজকে নয়, আজকে আমরা এখানে জাস্ট একটা ফর্মালিটি মেনটেন করলাম। তোমরা নিষ্পাপ শিশু আমি মনে করি, আমাদের থেকে তোমাদের প্রার্থনা, তোমাদের দোয়াটা বেশি কবুল হবে। তারপর আমাদের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আর তোমরা তো নিষ্পাপ শিশু, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, দাবি থাকবে যে এখন আমাদের তো আর কিছু করার নেই। যারা দুনিয়া থেকে বেঁচে থাকে তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে গিয়ে মৃত্যু ব্যক্তিদের জন্য মাগফিরাত কামনা করা আল্লাহর কাছে। এখন তাদের সমস্ত বন্দিগির দরজা কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকে ততদিনই তার আমল থাকে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে কিন্তু তার আমল আর থাকে না, তার আর কোনো আমল নাই। তা আমরা তার জন্য খাস মনে তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে ওই পারেও এরকম একজন সম্মানিত তার নেককার বান্দা হিসেবে তাকে গ্রহণ করে নেয়। এই জন্য আমরা তার জন্য দোয়া করবো, যেন আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। আর আমি একটা কথা শুনে খুশি হয়েছি, আমি কিন্তু বলিনি, তারপরও স্বেচ্ছায় শফিক বলেছে যে আমার বাবা স্মৃতি এই প্রতিষ্ঠানে রয়ে গেছে, বাবার স্মৃতি যেহেতু প্রতিষ্ঠানে রয়ে গেছে, যদি আমরা মনে করি শফিককে বলার সাথে সাথে, শফিক তো এই কাজের সাথে জড়িত, মুকুল কেবল এই কাজের সাথে জড়িত না, সে একটা বড় ব্যস্ত মানুষ। আজকে সে পুলিশ অফিসার, এখন সে হয়তো সাব ইন্সপেক্টর এসআই এর দায়িত্বে আছে। আল্লাহ দিলে তার শরীর সুস্থ থাকলে আমরা দোয়া করি। মুকুল এক সময় বাংলাদেশের একজন বড় পুলিশ অফিসার হবে, তার সেই সততা আছে। আমার কাছে গর্ব করি, আমি মুকুলকে নিষেধ করেছিলেন, তুই ওই চাকরি করিস, তো দরকার চাকরি করেছে, আমার কিন্তু আছে, কিন্তু তারপরেও গেল, এরকম একটা সততা আছে। আমরা মুকুলের জন্য দোয়া করব, মুকুল যেন বড় হয়। এবং এই প্রতিষ্ঠানে আমি তাকেও অনুরোধ করবো, যখন বাড়ি সুযোগ পাই এই প্রতিষ্ঠানে আসার জন্য, আমাদের এই বাচ্চাদের সাথে আমাদের সাথে
আজকে সেই ব্যক্তিটা যদিও আমাদের কিন্তু সে কোনো আত্মীয় না, তারপর আজকে তার সাথে আমাদের যে আত্মীয়তা, যে আত্মার মিলন ছিল, যে আত্মিক সম্পর্কটা ছিল এই পরিবারের সাথে, এই পরিবারের সকল সদস্যের সাথে আমরা সেটা বজায় রাখতে চাই। আমরা শিক্ষকরা সবাই তো আমরা যেন এই শফিকের কথায় আমি খুব খুশি হয়েছি। আসলে খুব খুশি হয়েছে যে শফিক নিজের ইচ্ছাই করেছে যে যদি মনে করে বাচ্চারা, স্যারেরা যদি মনে করে আমি অবশ্যই আসবো এই প্রতিষ্ঠানে আসবো। আমরাও মনে করতেছি যে তোমাকে আসতে হবে, এই হালটা তোমাকেও ধরতে হবে। এই প্রতিষ্ঠানের করোনাকালীন 2 বছরের কারণে সবকিছু পিছিয়ে রয়েছে, সবকিছু বন্ধ হয়ে রয়েছে, প্রতিষ্ঠানটা চলছে সঠিকভাবে চলে। এখন অনেক ছোকা হতো। আমি দেখেছি বাবার মৃত্যুর পরে কোনো ছেলে এরকমের কান্নাকাটি করে, এ আমার জীবনে প্রথম। বারবার আমাদের ম্যাডাম বলতেছিল যে সন্তান ছেলে কতদিন এরকম বাবার জন্য কাঁদে, এ কোনোদিন দেখিনি। সত্যি তারা তাদেরকে কত আদর করে, কত স্নেহ দিয়ে তাদেরকে মানুষ করেছে। আজকে তারা বাবার কথাও বুঝতে পারছে না। এখন সকা হতো স্বাভাবিক হওয়ার পরে আমরা তোমাদের সাথে যোগাযোগ রাখবো, তোমরাও আমাদের সাথে যোগাযোগ রাখবো, যাতে আমরা ডাকতে পারি তোমরা আসো। আমরা তোমাদেরকে চিহ্ন করতে চাইছি বাবার স্মৃতিটা, এই বাবার স্মৃতিটা তোমরাও ধরে রাখবা। যতদিন তোমরা আসো ততদিন আমরা আছি, এরপর আমরা চলে যাই, তোমরা চলে যাবা। তারপরে তো মানুষের মন চেঞ্জ হয়, তখন সেটা পরে কি হবে না হবে সেটা পরে। যেহেতু তার সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক ছিল, শফিককেও আমি প্রথম দেখেছি ওই যেদিনকে আসছিল তার সাথে। আমরা মুক্তিযোদ্ধাদের একটা সম্বর্ধনা দিয়েছিলাম এখানে। আমি আপনাকে বলেছিলাম যে স্যার আসলে মুক্তিযুদ্ধের উদ্দেশ্যের শ্রেষ্ঠ সন্তান, তা আপনারা যারা এখানে মুক্তিযুদ্ধ আছে এই এলাকায়, আমি তো কাউকে চিনিনি, আমরা একটা এখানে অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করছি। আমি সকল মুক্তিযোদ্ধা, আমরা সবাইকেই সম্বর্ধনা দিই। মুক্তিযোদ্ধাদের লুকানো কিন্তু কোনো সম্বর্ধনা দেওয়ার পর এইভাবে তাদেরকে সম্মানিত করা হয় না। তা আমি বললাম স্যার এটা আপনাকে একটু অবশ্যই হেল্প করতে হবে। আমার স্যারেদের সহযোগিতায় আমার স্যারেরা মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে সম্মানিত করেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় আমার কাছে এই কথাটা বলতো, স্যার সত্যি এখানে তো আমি না আপনি না, আমার মুখটা উজ্জ্বল হয়েছে। তখন আমি ভাবছিলাম যে আমি যে এদেরকে ডেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পরে ওখানে কি হবে না হবে। সত্যি আপনার মুক্তিযোদ্ধারা যেভাবে প্রত্যাশা করেছেন তার থেকে বেশি আপনারা তাদেরকে দিয়েছেন। কোন মুক্তিযোদ্ধাই এখন পর্যন্ত এটা বুঝতে পারে না যে আজকে আমাদেরকে মির্জাপুর গার্লস স্কুলটা করে উঠেছে, এরা কোনো প্রতিষ্ঠান আজ পর্যন্ত করেনি। কেন পারবো না? আজকে যাদের রক্তের বিনিময়, যাদের ত্যাগের বিনিময় আজকে আমরা পৃথিবীর মানচিত্রে আমরা একটা আলাদা মানচিত্র পেয়েছি, বাংলাদেশ নামের একটি দেশ পেয়েছি। যাদের এত রক্তের বিনিময়, অন্তত যারা মারা গেছে তারা তাদের জন্য তাদের মুখে পান করার যারা বেশি আছে তাদের জন্য তো অবশ্যই আমরা এটা করবই। আমি একটা কথা বলতাম, সেই কথাটা এখন আফসোস হয়ে যাচ্ছে। আমি বলতাম যে স্যার আপনাদের মতো মুক্তিযোদ্ধা যারা, এরা তো এক সময় হারিয়ে যাবে, তারপরে এখন প্রত্যেকটা মুক্তিযোদ্ধার মিনিমাম বয়স 70-এর উপরে চলে গেছে। আর 70-এর নিচে যারা আছে তারা মুক্তিযোদ্ধা না, সত্যি কথা। তার কারণ ওই সময় কমপক্ষে 16-17-18 বছর বয়স না হলে কেউ মুক্তিযুদ্ধে যায়নি। তা আপনারা তো এক সময় 2-4-5 বছর, আমরা কোথায় পাবো আপনাকে? এখন দেখো সেই আফসোসটা আমাদের কাজ করে। গুরু বলতো স্যার কবে চলে যাবে, সর্বশেষ আমার সাথে ছবি তুলে গেছিল। আমি চলবো না এমন একটা অবস্থায় ছবি তুলতে ছিল, কিন্তু আমি বাধ্য হলাম ওনার অনুরোধে। আবার উনি যেটা বলতো সেটা করাই লাগতো, না করলে এবার অসন্তুষ্ট। সেই স্মৃতিটা আমার কাছে এখন রয়ে গেছে। যাই হোক, আমরা এরপরে একটা আমাদের দোয়া মাহফিলের অনুষ্ঠান হবে। আমরা সবাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকলাম, আমাদের স্যারেদের কাছে অনুরোধ থাকলাম, তো তার জন্য নামাজের বাড়িতে বসে আমরা একটু মন প্রাণ খুলে তার জন্য দোয়া করবো। জান্নাত আল্লাহ তাকে জান্নাত নসিব করেন এবং তাকে আমরা সবসময় স্মরণ রাখবো। তার পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি যে তারা এই শোকটা কাটিয়ে উঠতে পারে। এই বলে আমি আবারও স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার এই আজকের এই দোয়া মাহফিলের অনুষ্ঠানে আমার কথাগুলো আমি এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।